ছাত্রছাত্রীরা আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমাদের ক্লাস 10-এর হারিয়ে যাওয়া কালি কলমের যে মানে কি বলবো যে সিজন অ্যাকচুয়ালি যে সিরিয়ালটা চলছিল আর কি, অর্থাৎ পরপর যে পার্টগুলো আমাদের বেরিয়ে আসছিল, আজকে তার 5th পিরিয়ড, অর্থাৎ আজকে হচ্ছে 5ম নম্বর ক্লাস, অর্থাৎ আজকে 5 নম্বর ক্লাস। তো পরীক্ষা চলে এসেছে, আমাদের আর সময় নষ্ট করার মতো সময় নেই। এটা সারতে হবে, সারার পরে এটা আমাদেরকে রেডি করতে হবে। তো তার জন্য ভীষণ একটু চাপেই আছি এবং তোমরাও চাপের মধ্যে আছো এবং তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো, স্যার এটা একটু সারিয়ে দিন তাড়াতাড়ি করে এবং নোটসগুলো প্রোভাইড করুন। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব হওয়া যায়। আসলে বুঝতেই পারছো ক্লাসের চাপ থাকে প্রচুর, 12 আছে, 12-এর ছেলেমেয়েরাও রেডি হয়ে গেছে, রেডি করতে হচ্ছে, 9 আছে প্লাস 8 আছে। সো এতগুলো ক্লাসের জন্য তাদের টেক্সট সারানো, তাদেরকে নোটস রেডি করে দেওয়া, পরীক্ষা অর্থাৎ তোমরা বরাবরই জানো পরীক্ষা হচ্ছে একটা আমার কাছে যুদ্ধ। তো আমার সৈনিকদেরকে যুদ্ধের জন্য রেডি করে দেওয়া এটা অবশ্যই আমার একটা কাজ, এটা আমি করে থাকি। আমার যারা স্নেহের ছাত্রছাত্রী এবং আমার যারা স্কুলের ছাত্রছাত্রী তারা জানো এটা আমি করে থাকি। তো চলো কথায় কথা বাড়ি, সময় নষ্ট না করে শুরু করি। বলছে ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। কিচ্ছু বোঝা নেই। শ্রীকান্ত মহাশয় বলছেন যে ছেলেবেলায় উনি একজন দারোগা বাবুকে দেখেছিলেন যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। বেশ, আজকাল কোনো অতি আধুনিক ছেলেকে, অতি আধুনিক মানে হচ্ছে এই কথাটা আবার ডবল মিনিং হয়। অতি আধুনিক ওভার স্মার্ট বলতে পারো, ঠিক আছে, আবার একটু বেশি আধুনিক, ঠিক আছে। তোমরা চোখ কান খোলা রাখলে একটু দেখতে পাবে যে অতি আধুনিক মানুষের সংখ্যা কিন্তু কম নেই, প্রচুর আছে। অর্থাৎ তুমি দেখে যেতে পারলেই হলো যে কত অতি আধুনিক ছেলে মেয়ে এখানে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ যে যুগ চলছে তার থেকে একটু বেশি অ্যাডভান্স। অতি আধুনিক মানে একটু বেশি অ্যাডভান্স, সো আলট্রা মডার্ন বলতে পারি আমরা। দেখো, তো ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোঁজা। আজকাল কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। এই তোমাদেরকে একটা কথা বলি, তোমরা দাবাং সিনেমাটা দেখেছো? দেখবে সেখানে সালমান খান না চশমাটাকে পিছনে গুঁজে রেখেছে। এটা হচ্ছে অতি আধুনিকতা। তো যারা অতি আধুনিক ছেলে মেয়ে তাদের কলমটা বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। অর্থাৎ এখানে প্রাবন্ধিক আমাদের সঙ্গে একটু মজাই করছেন বলতে পারো। তো প্রাবন্ধিক মজা করলে আমরা তো মজা করবই, তাই না? তো কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন। এটা অ্যাকচুয়ালি মেয়েরা, তোমরা দেখবে মেয়েদের এক ধরনের ক্লিপ হয় যেটাকে পেছনে তারা এঁটে রাখে ক্লিপটাকে। আবার এই মেয়ের আমার ছোট স্নেহের বোনেরা কি করে না, পেনটাকেও পেছনে গুঁজে রাখে। ইনফ্যাক্ট আমি এই বছর মাধ্যমিক পরীক্ষার সময়ই যখন রুমে গার্ড দিচ্ছিলাম তখন দেখলাম যে একজনকে কেন 4-5টি আমার ছোট্ট বোনকে দেখলাম যারা এই মাথায় যে খোপা হয় না, খোপার মধ্যে গুঁজে রেখেছে পেনটাকে। তো কেউ অবশ্য চুলেও কলম ধারণ করেন। লেখক বললে ভুল হবে, প্রাবন্ধিক এখানে তোমাদের সঙ্গে একটু ব্যঙ্গের ছলে মজা করছেন। তো দেখো, এখানে তোমাদেরকে 3টে জিনিস বুঝতে হবে যেটা তোমাদের নোটসটাকে অন্যের থেকে ডিফারেন্ট করবে। প্রাবন্ধিক ব্যঙ্গ করছেন মানে ব্যঙ্গের কোয়ালিটি কি? এখানে ব্যঙ্গের কোয়ালিটি হচ্ছে, দেখো, প্রথম কথা হচ্ছে 3 রকমের হাসি হয়, উইট, হিউমার আর স্যাটায়ার। উইট কি? উইট হচ্ছে বুদ্ধিমত্তা দিয়ে হাসানো। হিউমার কি? উইটের থেকে কোয়ালিটি একটু কম, অর্থাৎ একটু মজা করা যেটাতে মানুষ হাসবে, এটা হচ্ছে হিউমার। তোমরা এই কথাটা প্রায় শুনতে পাও। তো এ গুড সেন্স অফ হিউমার বলে না, অর্থাৎ উইট হচ্ছে হাই কোয়ালিটির হাসি, হিউমার হচ্ছে তার থেকে একটু কম বুদ্ধিমত্তার হাসি। অর্থাৎ হাই কোয়ালিটির হাসি মানে উইটে হাই কোয়ালিটির হাসিটা কেমন আছে না, সেখানে তোমার ব্যাপারটা হচ্ছে যে তোমাকে বুদ্ধিমত্তা দিয়ে হাসানো হবে, যেখানে এটা প্রাবন্ধিক যা করছেন সেটা হচ্ছে উইট কোয়ালিটির হাসি।
আর হিউমার কি? তোমাকে কোনো জোকস বলে মজা করে তোমাকে হাসালো, দ্যাট ইজ হিউমার। আর স্যাটায়ার কি? রাস্তার ধারে দাঁড়িয়ে দুটি ভদ্রমহিলা অকথ্য ভাষায় গালিগালাজ করছে, তুমি তাই দেখে হাসলে। বা একজন মদ্যপ মানুষ মানে যিনি আকণ্ঠ মদ খেয়ে আছেন, সে রাস্তায় গালিগালাজ দিতে যাচ্ছে এবং টলছে, সে তাকে দেখে তোমার যে হাসিটা পেলো, এটা বলা হয় স্যাটায়ার। সো প্রাবন্ধিক এখানে উইটের প্রাধান্যতে আছে, অর্থাৎ যে হাসিটা, যে মজাটা তিনি করছেন তার কোয়ালিটি হচ্ছে উইট। সো এটা হচ্ছে এখানে পয়েন্ট। এটা দেখো, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ে ট্রামে বাসে যাতায়াতের ফল। যারা ডেইলি প্যাসেঞ্জারি করে বাসে ট্রেনে, তাদের দেখবে অনেক কিছু কাজ তারা বাসে ট্রেনে সেরে নেয়। স্যার কেমন? দেখবে টিফিন করছে বাসের সিটে বসে, পেনটা হয়তো ঘর থেকে যখন বেরোচ্ছে দেখবে একটা মোজা পরেছে, একটা মোজা হাতে নিয়ে জুতো পরে যাচ্ছে। এগুলো যারা ভাগ দৌড় করে আর কি, যাদেরকে অনেক দূরে ডিউটি যেতে হয়, তাদের ক্ষেত্রে এগুলো হয়ে থাকে। হয়তো মোজা পরেছে, প্যান্ট পরেছে, প্যান্টটাকে পুরোপুরি খোলা হয়নি, মোজার ভিতরে গুঁজা হয়ে রয়ে গেছে। আমি কি বলছি তোমরা বুঝতে পারছো? তো প্রাবন্ধিক এখানে বলছেন যে চুলে যারা কলম গুঁজে রাখে, হয়তো ট্রেনে বা বাসে কোনো কিছু লেখছিল, পেনটা কোথায় রাখবে, দে খোপায় গুঁজে দে। সো এটা তার জন্যই হয়। এটাও অ্যাকচুয়ালি এক ধরনের ওয়ান টাইপ অফ উইট। এবার দেখো, মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচিয়ে উঠল, ও দিদি আপনার খোপায় কলম। আমি প্রথমেই বলেছি এখানে প্রাবন্ধিক ফুল মুডে মজা করে যাচ্ছেন। ওকে, বিস্ফোরণ, কলম বিস্ফোরণ। এক সময় বলা হতো কলমে কায়স্থে চিনি, গোফেতে রাজপুত। এখানটাতে তোমরাকে একটু ভালো করে বুঝতে হবে রাজপুত কারা আর কায়স্থ কি। প্রথম কথা হচ্ছে কোনো জাতির উল্লেখ আমরা করব না। কায়স্থ হচ্ছে হিন্দু বর্ণের একটা জাতি, হিন্দু বর্ণের জাতি, আর রাজপুত এক ধরনের জাতি, দুটোই জাতি। তো আমরা কায়স্থকে কিভাবে চিনব? কলম দিয়ে। আর রাজপুতদেরকে কিভাবে চেনা হয় জানো তো? রাজপুতদের মোটা মোটো গোঁফ হয়। অ্যাকচুয়ালি ভারতবর্ষের রাজপুত যারা, তারা খুব লম্বা হাট্টা গোট্টা হয়, মোটা গোঁফ হয়, এবং এই রাজপুতরা ভীষণ সাহসী হয়, তোমরা জানো। আর এই রাজপুতদের নিয়ে একটা গল্প বলে দিই। এই রাজপুতদের জীবনটাই হচ্ছে দেশের জন্য স্যাক্রিফাইস করা। মানে কেমন দেখো, রাজপুতদের মেন প্রফেশন কি জানো? এদের মেন প্রফেশন হচ্ছে ভারতীয় সেনায় যোগদান করা, এবং ভারতবর্ষের নিরাপত্তার একটা বৃহত্তম অংশ রাজপুতদের হাতে আছে। এই রাজপুতদের কোনো ছেলে মেয়ে যদি যখন সেনাতে যায় এবং সেনার থেকে যখন ধরো কোনো কারণে মারা গেল যুদ্ধে, সেখান থেকে ফিরে আসে, এদের মায়েরা কাঁদে না, এদের মায়েরাও কাঁদে না, এবং এদের স্ত্রীরাও কাঁদে না। কেন বলো তো? কারণ রাজপুতদের জন্মই হয়েছে তাদের জীবনটাকে দেশের জন্য উৎসর্গ করার জন্য হয়েছে। তো রাজপুতরা ভীষণ সাহসী হয়, এক্সট্রাঅর্ডিনারি হয়। তো রাজপুত চেনা যায় কি? তাদের সাহস এবং গোফে। গোপ কাদের থাকে? গোপ কোন পুরুষদের রাখে? গোপ সেই পুরুষরাই রাখে যারা ভীষণ। তো রাজপুতদের কি কাজ? রাজপুতদের গোপটা কেন থাকে? অ্যাকচুয়ালি গোপযুক্ত পুরুষরা ভীষণ সাহসী হয়। অ্যাকচুয়ালি এই গোপটা কারা রাখতো আগে? এই গোপ রাখার সিস্টেমটাই রাজপুতরা নিয়ে এসছে। পরবর্তীকালে আমরা, তোমরা জানো যে আমরা বাঙালিরা ভীষণ অনুকরণ প্রিয়। বাঙালি কেন, অন্যান্য জাতি, সাধারণত বাঙালি ছাড়া অন্যান্য জাতির মধ্যে গোপ রাখার প্রবণতা খুব একটা নেই, বা খুব একটা প্রবণতা তাদের মধ্যে নেই। বাঙালিরা একটু বেশি গোফ রাখে, এবং তারা এটা প্রমাণ করে যে গোফে নাকি পুরুষ চেনা যায়। ব্যাপারটা তা নয়, গোপ দিয়ে সাহস চেনা যায়, অর্থাৎ গোফের কোয়ালিটি বলে দেবে কে কতটা সাহসী। যাই হোক, প্রসঙ্গ থেকে সরে যাচ্ছি আমি। সেখানে কি বলছেন না, গোপ অর্থাৎ কায়স্থকে চেনা যাবে কলম দিয়ে, অর্থাৎ কায়স্থদের পেশায় হচ্ছে কলম দিয়ে লেখালেখির কাজ করা, আর গোফেতে রাজপুত চেনা যায়। এটাও একটা বাংলা প্রবাদ, মনে রাখবে। এখন কলম বা গোফ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়। দেখো এখন যুগটা কি এসছে বলতো? এখনকার যুগে কোনো কিছুই কারো নিজস্ব নয়। সালমান খান চুলটা কাটলো ওপর দিয়ে করে, ছোট ছোট করে, আজ বাদ দিয়ে কালকে আমি কেটে নেবো। কোনো জাতির নিজস্ব কোনো সিস্টেম বা এটা এই জাতির কাজ, এরকম কিছু নেই। স্যার কেন? আজকাল দেখবে বড় বড় শহরে যারা চুল কাটে না, তারা অর্ধেক নাপিতই নয়, তারা
এবং বিভিন্ন উচ্চ জাতি সম্পন্ন ব্যক্তির মানুষেরাও চুল কাটে সেলুনে। অর্থাৎ আগে চুল কাটা পেশাটা কাদের ছিল? চুল কাটা পেশাটা ছিল নাপিতদের। এখন যে কোনো জাতি চুল কাটতে পারে এবং নামটা কি করে দেবে? বিউটি পার্লার। কি নাম এলো? না, নাম হয়ে গেল বিউটি পার্লার। ভালো করে বুঝবে এটা। তো আবার যেমন ধরো ধীবরদের কাজ কি? তোমরা ক্লাস 9-এ জেনে এসেছো। ধীবরদের কাজ হচ্ছে মাছ ধরা এবং বিক্রি করা। এখন তো হাজারো জাতির উদাহরণ দিয়ে দিতে পারি আমি যারা মাছ ধরে এবং মাছ বিক্রি করে। তো চলো, কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। এখন কলম বা গোপ কোনো কিছুই আর বিশেষ কারণ নয়, অর্থাৎ কোনো বিশেষ কোনো জাতির আর নয়। কালীরক্ষণ নাইকো পেটে, চণ্ডী পড়েন কালীঘাটে। বাহ, এটাও একটা বাংলা প্রবাদের মধ্যে পড়ে। চণ্ডী হচ্ছে দেবী দুর্গার একটা রূপ, অন্যতম রূপ। চণ্ডী পড়েন কালীঘাটের অর্থ হলো কালীঘাটের মন্দিরে চণ্ডী স্তোত্র পাঠ করেন। স্যার, এর মধ্যে কি বিখ্যাত আছে? আগে কালীঘাটটা বুঝে নাও। কলকাতার একটা বিখ্যাত তীর্থস্থান, সেটা তোমরা অনেকেই দেখে এসেছো বা সবাই দেখে নিয়েছো। সেটা হচ্ছে 51 পীঠের অন্তর্গত একটি, যে তারা অর্থাৎ দেবী দুর্গার যে 51 পীঠ তার অন্যতম হচ্ছে একটা, সেটা হচ্ছে কালীঘাট। এটা আমরা সবাই জানি। তো কালীরক্ষণ নাইকো পেটে, এখানে প্রাবন্ধিক বলছেন একজনকার পেটে যার কালীরক্ষণ নাইকো পেটে, অর্থাৎ এই বাংলা প্রবাদটার অর্থ হলো যার মধ্যে জ্ঞান নেই, অর্থাৎ মূর্খ, তাকে বলা হয় যার কালীরক্ষণ নাইকো পেটে, অর্থাৎ যার পেটের মধ্যে কোনো জ্ঞান নেই। স্যার, পেটের মধ্যে কি করে জ্ঞান থাকে? জ্ঞান তো মাথায় থাকে, অর্থাৎ যে পড়াশোনা করেনি সেরকম একজন ব্যক্তি কি করেন? চণ্ডী পড়েন কালীঘাটে, অর্থাৎ চণ্ডী স্তোত্র, যেটা সবচেয়ে কঠিন, চণ্ডীমঙ্গল, তার স্তোত্র বা তার পদগুলোকে কালীঘাটে পড়ছেন। অর্থাৎ একজনকার মধ্যে জ্ঞানই নেই, যে সে একটা জ্ঞান সম্পন্ন মানুষের কাজগুলো করছে। এখানে প্রাবন্ধিক কি বলতে জানেন বলো তো? আজকাল পেন তাদের পকেটেই আছে বেশি করে যারা লিখতেই পারে না ভালো করে, বা কি লিখতে হয় তারা জানেই না, তাই না? এবার দেখো, এখনকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। অর্থাৎ এখন কার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। অর্থাৎ কে শিক্ষিত নয়, এটা যারা ভাবছে তাদেরকে ভাবতে দিন। এটা প্রাবন্ধিক একটা ক্যাজুয়াল থ্রো করলেন তোমাদের এখানে। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও কলম এখনো সর্বজনীন। অর্থাৎ কলম সর্বজনীন মানে, সর্বজনীন কথাটার অর্থ হলো সবার উদ্দেশ্যে বা সবার জন্যে। তোমরা ভীষণ দুটো কনফ্লিক্ট পাও, সর্বজনীন আর সার্বজনীন। স্যার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? প্রথম কথা, এই দুটোর মধ্যে পার্থক্য আমি তোমাদেরকে বলেই দেবো না। এখন আমি যেটুকু পড়াচ্ছি সেটুকুই বোঝো। সর্বজনীন কথার অর্থ হচ্ছে সবার উদ্দেশ্যে বা সর্বসাধারণের জন্যে, অর্থাৎ সবার উদ্দেশ্যে সর্বজনীন, যে কাজটা সবাই করতে পারে। এখন প্রাবন্ধিক বলছে এখন কার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশে সবাই স্বাক্ষর না হলেও, অর্থাৎ কেউ শিক্ষিত হোক আর না হোক, তিনি কলম ব্যবহার করতে পারেন, কারণ কলমটা হচ্ছে সর্বজনীন। সত্যি বলতে কি, কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফায়ের খেলা দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। এই লাইনটাকে নোট করো এখনই, কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। শুধু নোট নয়, এখান থেকে একটা নোটস বানিয়ে রাখো উত্তর। লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট। এটাকে ভেবেছিলাম যে এবছর রেখে দিয়েছিলাম সাজেশনে যে এই লাইনটা আসবে, আসেনি তো আসবে, বোঝার চেষ্টা করো। দেখো, समझदार लोगों को इशारा ही काफी है। এবারে বোঝো, সত্যি বলতে কি কলম এখন ভীষণ সস্তা, এটা আমরা সবাই জানি। আরে 2 টাকায় পাওয়া যায় ইউজ অ্যান্ড থ্রো পেন, এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে, অর্থাৎ কলমটা এত অ্যাভেলেবেল হয়ে গেছে মানুষের কাছে যে প্রত্যেক মানুষের কাছেই কলম থাকে। পকেটমাররাও এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় না, অর্থাৎ কলম নিয়ে পকেটমাররা এখন আর কলম দিয়ে স্টাইল করে কেটে বা অন্য কোনো কিছু করে
পকেট মাররা যে হাত সাফাই করতো, হাত সাফাই করা মানে কোনো কিছু চুরি করা, অ্যাকচুয়ালি এটাই বুঝে রাখবো। হাত সাফাই করা মানে হাতের খেলা দেখেই চুরি করা। অ্যাকচুয়ালি যে কোনো পকেট মারই তা হাত সাফাই করে থাকে, অর্থাৎ হাতের জাদু দেখিয়ে পকেট থেকে চুরি করে, পকেট কেটে চুরি করে। তো এখানে দেখো, এখন আর কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা কেউ দেখায় না। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। প্রশ্নটা আমার তোমাদের কাছে রইল, কাদের কাছে? এটা তো বুঝতেই পারছো, পকেট মারদের কাছে, এটা সবাই বুঝতে পারছো। কিন্তু কেন অস্পৃশ্য, এর উত্তরটা তোমরা করে রাখবে। আর না পারলে আমি তো রইলাম, জাস্ট একটা কমেন্ট করবে, স্যার উত্তরটা পারেনি, আপনি পাঠান। 10 মিনিটের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপে উত্তর চলে যাবে। আর তোমরা না কমেন্ট করলেও তোমাদের কাছে উত্তর যাবে। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন। তাহলে কলমের দুনিয়ায় কে বিপ্লব ঘটিয়েছিল? ফাউন্টেন পেন। নো রকেট সায়েন্সের মধ্যে কিচ্ছু বোঝার নেই। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। এককালে তাকে বাংলায় বলা হতো, ফাউন্টেন মানে ঝর্ণা, পেন মানে তো কলম, বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, অর্থাৎ প্রাবন্ধিক এখানে সন্দেহবোধক। অর্থাৎ ঝর্ণা কলম নামটা কার দেওয়া? রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। এটা একদম ঠিক। তুমি যখন উত্তর পরীক্ষায় যখন উত্তর পড়বে, তখন প্রশ্ন পড়বে, তুমি তখন সেটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। বাট প্রাবন্ধিক কি বলছেন না, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে। প্রাবন্ধিক সন্দিহান। দেখো, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছেন, একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন, তার নাম লুইস অ্যাডসন ওয়াটারম্যান। অর্থাৎ মানুষের হাতে পেনটাকে এত সহজলভ্য করে দেওয়া, অর্থাৎ আগে সেই কড়াইয়ের পেছন থেকে কালি তুলে তাকে পাথর বাটিতে গুলে তার মধ্যে হর্তকি দিয়ে তার মধ্যে খুন্তির পেছন ডুবিয়ে এই যে কালি তৈরি করার একটা বিরাট প্রসেস ছিল। এই প্রসেস থেকে যে প্রথম মুক্তি ঘটিয়েছিল, অর্থাৎ যে কলমকে মার্কেটে নিয়ে এসেছিল, সেটা হচ্ছে লুইস অ্যাডসন ওয়াটারম্যান। সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। বেশ, ঠিক আছে। একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। ব্যবসা মানে সেখানে ডিল হবে, এখানেও বোঝার কিছু নেই। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। কি হবে? দোয়াতটা উল্টে গেলে কি হবে না, যতটা লেখা হলো ততটা নষ্ট হয়ে গেল। ধরো এই কাগজটাতে আমি তোমাদের নোটসটা লিখে রেখেছি, এখানটাতে কালি হড়হড় করে উল্টে গেল, আমি কি নোটসটা পড়তে পারবো না। তাহলে লুইস অ্যাডসন ওয়াটারম্যান কোনো একটা ব্যবসায়ীর সাথে সে পেন এবং দোয়াত সম্বন্ধে চুক্তি করতে গেছেন, এবং অর্ধেকটা লেখা হয়েছে, এমন সময় ধরুন কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কোথায় না কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, একে তো কালি পড়ে গেল, 2 নাম্বার যা পরিশ্রম হলো সেটাও গেল। ফিরে এসে শোনেন ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী সইসাবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন। অর্থাৎ লুইস অ্যাডসন ওয়াটারম্যানের কন্ট্যাক্ট, যে বিজনেস ডিলটা হওয়ার কথা ছিল, উনি কালি আনতে গেছেন, সেই ফাঁকে অন্য একজন এসে ডিলটা করে নিয়ে বেরিয়ে চলে গেছেন। অর্থাৎ লুইস অ্যাডসনের আর অর্ডারটা পাওয়া হলো না বা চুক্তিটা হলো না। ব্যাপারটা লুইস অ্যাডসন ওয়াটারম্যানকে বিরাট আঘাত করলো, যে আরে আমি একটা পেনের জন্য, একটা কালির দোয়াতের জন্য এত বড় একটা ব্যবসায়ী কন্ট্যাক্ট যেটা আমার হওয়ার কথা ছিল, সেটা আমার হলো না, অর্থাৎ চুক্তিটা আমার হলো না। কি হলো? বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, যেটা প্রতিজ্ঞা করছেন সেটা তোমাদের উত্তর। আর নয়, এর একটা বিহিত তাকে করতেই হবে। কি বিহিত করলেন তিনি? জন্ম নিল ফাউন্টেন পেন, অর্থাৎ ঝর্ণা কলম। দেখো, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন কেনার কথা কার? প্রাবন্ধিক শ্রীকান্ত মহাশয়। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি একটা ফাউন্টেন পেন কিনবো বলে। কোথায় গিয়েছেন? কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকান। কোন সময় গিয়েছেন? দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরে। প্রত্যেকটাই কিন্তু পার্ট অ্যান্সারের জন্য রেডি রাখবেন। দোকানি জানতে চান কি কলম। ব্যাস, দোকানে কি, এবার ধরো তুমি কোনো একটা দোকানে গেছো, তুমি দোকানে যে বলছো পেন দিন, তো দোকানদার তোমাকে কি জিজ্ঞাসা করবে? কি পেন চান আপনি, তাই না?
প্রাবন্ধিককে যেই জিজ্ঞাসা করেছেন, প্রাবন্ধিক তো ভেবাচাকা খেয়ে গেছেন, ব্যাস ভেবাচাকা খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন ফারকার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন। অর্থাৎ একটার পর একটা পেনের নাম বলে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে তার দামও বলে যাচ্ছেন। দেখো এখান থেকে তোমরা একটা সাল মনে রাখবে তো, যেটা আমি রেডি করে রেখেছি। দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল 1939 থেকে 1945। পৃথিবীর দুই বৃহৎ শক্তিজোটের মধ্যে সংগঠিত হয়েছিল এই মহাযুদ্ধটা। আর যদিও তোমরা ইতিহাস নিয়ে পড়াশোনা করছো, ইতিহাস স্যার তোমাদেরকে এই বিষয়ে অনেক বেশি হেল্প করতে পারবেন। এই যুদ্ধেই মুসোলিনি, হিটলারের মতো উগ্র একনায়কদের পতন ঘটে। ভারত এই সময় ইংরেজদের হাতে পরাধীন ছিল। বেশ, একটা শব্দ আছে ভেবাচেকা, শব্দের অর্থ কি? ভেবাচেকা শব্দের অর্থ তোমরা কই রাখবে হতবুদ্ধি। আচ্ছা, না হলে আরো যারা একটু ভালো করে রাখতে পারে বিহল অবস্থা, এটা একদম হাই কোয়ালিটি। বয়ে হসই ভয়ে বলল অবস্থা। আচ্ছা, এরপর দেখো তারপর কি হচ্ছে ঘটনাটা না, তারপর হলো দোকানদার কি পেনের কোম্পানির নাম বললেন এবং সঙ্গে সঙ্গে তার দাম বলে যাচ্ছেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। এখন দেখো কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি মুখস্থ করে বলতে লাগলেন, ঠিক আছে। আবার দোকানদার যখন এগুলো বলেছেন, এটাই হচ্ছে প্রকৃত ব্যবসাদারের নমুনা, যে কাস্টমার তার পকেটের জোর কতটা আছে, অর্থাৎ সে পকেটে কতটা, তার পকেটের দম কতটা আছে, সে কাস্টমারকে দেখেই বুঝে যাবে যে এর মধ্যে এর অকাত বলে না হিন্দিতে, এর এতটা লিমিট। যেমন ধরো আমি একটা পেন কিনতে গেছি আর সচিন তেন্ডুলকার একটা পেন কিনতে গেছে। সচিন তেন্ডুলকারকে যে পেনটা দেখাবে, আমাকে কি দোকানদার সেই পেনটা দেখাবেন? দেখাবেন না। কেন? কারণ আমার অকাত তো দেখেই বুঝে যাবে যে এর কত, এর ম্যাক্সিমাম হলে 20 থেকে 30 টাকার পেন কিনবে। আর সচিন তেন্ডুলকার তো ডায়মন্ড বসানো পেন কিনবে, যার দাম হয়তো 10 লাখ, 15 লাখ, 20 লাখ। আমি 20 লাখ টাকা দিয়ে থোড়ি পেন কিনবো, কখনোই কিনবো না, তাই না? হ্যাঁ, এখানে একটা কথা বলা আছে, হয়তো যিনি দামি পেন কিনছেন, যেই হোক না কেন, যে হয়তো 20 লাখ টাকা দিয়ে পেন কিনলো আর কেউ 2 টাকা দিয়ে পেন কিনলো, আমাকে এটা বোঝাও তো পেনের কাজটা কি? আরে লেখা তো নাকি? আমার তো লেখা হলেই হলো, যার যেটা কাজ তাকে সেটা করতে দেওয়া নিয়ে তো কাজ, তার দাম নিয়ে কোনো ম্যাটার করে কি? এবার দেখো আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। কে বলছে? দোকানদার। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও। পেনের কোম্পানির নাম পাইলট। তোমরা দেখেছো এই পেনটা এখন পাওয়া যায়। জাপানি কলম, পাইলট কোথাকার কোম্পানি? জাপানি। কিন্তু দারুণ, জাপানি কলম, কিন্তু দোকানদার বলছেন পেনটা দারুণ। বেশ, বলেই মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুঁড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপর। ঠিকঠাক সার্কাসের খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে। এই খেলাটাও তোমরা জানো, এটা দেখতেই পাওয়া যায়, বুঝতেই পারছো, দাঁড় করানো আছে, ছুরিটা ছুটছে, ছুরিটা কারো গায়ে লাগছে না। প্র্যাকটিস 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 প্লাস প্র্যাকটিস দুটো আছে এখানে। হয়েছে, যিনি ছুটছেন তার আর্ট অনেক বেশি যিনি দাঁড়িয়েছেন তার থেকেও, কারণ এটা ঘোরতর প্র্যাকটিস। দোকানদার পেনটা যখন ছুটছেন, তোমরা দেখবে মেলাতে এরকম অনেক জিনিস কিনতে পাওয়া যায়। রিসেন্ট একটা ঘটনা বলি, স্কুলের একজন ভদ্রলোক এসেছেন কিছুদিন আগে, কাগজ কেটে 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 ফুল তৈরি করছেন, বুঝেছো? সবাই আমরা দেখলাম, টিচাররা দেখলাম, স্টুডেন্টরা দেখলাম, কাগজ কেনাও হলো। আজ পর্যন্ত কেটে আমি ফুল বানাতে পারিনি, কারণ আমার সেই প্র্যাকটিসটা নেই। তোমরা বিভিন্ন মেলাতে যাবে, দেখবে সুচ আর সুতো দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করছে, কতবার কিনে নিয়ে এসেছি, দিতে পারিনি, বানাতে পারিনি, কারণ সেই প্র্যাকটিসটাই আমাদের নেই। শুধু আমরা মেলায় দেখছি যে সুন্দর হচ্ছে, আমারও হবে, ব্যাপারটা তা কিন্তু নয়। এবার দেখো কি বলছেন প্রাবন্ধিক, বাবা কি বললেন? সার্কাসের খেলায় লোকটি শেষ, দেখো সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের গায়ে দাঁড় করিয়ে ধারালো ছুরি ছুঁড়ে দেয় তার দিকে, ভঙ্গিটি ঠিক সেরকম। হ্যাঁ, এখান থেকে আমি তোমাদেরকে একটা কথা বলবো, ভঙ্গিটি ঠিক সেরকম, ভঙ্গিটি ঠিক
সেরকম এখানে কোন ভঙ্গির কথা বলা হয়েছে, এটা একটু লাইনটা নোট করে রাখবে। সার্কাসের খেলায় লোকটি শেষ পর্যন্ত অক্ষত থাকে। আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলে নিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন, অর্থাৎ পেনটাও তার ঠিক আছে। এখানে দোকানদার কি প্রমাণ করতে চাইছে, আরে পেনটা কত হার্ডি দেখো, অর্থাৎ পেনটা কত কোয়ালিটিপূর্ণ, তাই না? বেশ, আমি সেদিন, আচ্ছা দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন, আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরছিলাম। পরে নামি দামি আরো নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসেছে। আচ্ছা, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। অনেক দিন পর্যন্ত কাকে বাঁচিয়ে রাখা হয়েছিল? সেই জাপানি কোম্পানির পাইলট, যে পেনটা লেখক প্রথম কিনে নিয়ে এসেছিলেন। এটা তোমার উত্তরের ট্যাগ, সেমিকোলনটা দিয়ে এই পার্টটাকে অ্যাড করতে হবে। কি হবে তো নাকি? এবার দেখো, ফাউন্টেন পেনের এক বিপদ। কি বিপদ? ফাউন্টেন পেনের এক বিপদ, তা লেখককে নেশাগ্রস্ত করে। অ্যাকচুয়ালি তোমাদের এখানে প্রশ্ন বিষয় নেশা কি? নেশা হচ্ছে কোনো একটি বিশেষ বস্তুর প্রতি বিশেষ রূপে আকর্ষিত হওয়ার নাম হচ্ছে নেশা। পেন কেনা কারো নেশা, খাতা কেনা কারো নেশা, বই কেনা কারো নেশা, কারো গল্পের বই কেনার নেশা, কারো শপিং করা নেশা, কারো জিনিস কেনার নেশা, কারো ফুচকা খাওয়াও নেশা। এগুলো সব কিন্তু নেশার মধ্যে পড়ে। নেশা হচ্ছে কোনো একটা বিশেষ বস্তুর প্রতি তোমার বিশেষভাবে তোমার আকর্ষিত হওয়া। দেখো, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেনের সংগ্রহ। যদি কারো পকেটে পয়সা থাকে না, সে কি করে বলতো? সেই লোকটার নেশাটা তত হাই কোয়ালিটির হবে। আমার পকেটে 10 টাকা আছে, আমার যে নেশা, যে হবি, সেটা 10 টাকার মধ্যে থাকবে। কারো কাছে 10 লাখ টাকা আছে, তার নেশার কোয়ালিটিটা 10 লাখ টাকার মতো হবে। নেশা মনে এখানে নমর্থক নয়। কারো বই কেনার নেশা, ধরো কারো কার কেনার নেশা আছে, কারো কাছে 5 লাখ টাকা আছে, সে কার কি দেখবে? কার কেনার নেশা আছে, 5 লাখ টাকার কার কিনবে কি 3 লাখ টাকার কিনবে। আর কারো কাছে 50 লাখ টাকা আছে কি 5 কোটি টাকা আছে, সে কোটি টাকার কার কিনবে। তার নেশা ওটা, দামি দামি কার কিনবে। সো নেশা ডিপেন্ডস অন পকেট। তোমার পকেট যেমন, তোমার নেশার কোয়ালিটিও সেরকম হবে, তাই না? দেখো, অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন, বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন সংগ্রহ। ডজন দুয়েক তো হবে ফাউন্টেন পেন। তখনকার যুগে ডজন দুয়েক মানে তাকে আমরা ধনী পর্যায়ের মধ্যে ফেলবো। পারকারি ছিল বেশ কয়েক রকম, ঠিকঠাক। শৈলজানন্দ বলেছিলেন, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শৈলজানন্দ পেন কেনার নেশাটা পেয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের কাছ থেকে। তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। হয়েছে? এখানটা এতটাই। আজকে যে পার্টটা পড়লাম তার মধ্যে হাসির 3টে কোয়ালিটি তোমরা মাস্ট নোট করে নেবে শুনতে শুনতে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।